রিদি চুপচাপ নেমে এলো, কিন্তু আহিয়া একটু নড়তেই হঠাৎই বজ্রকঞ্চ চেঁচিয়ে উঠল। হাত তোদের নামতে বলেছি, আমার কথা অমান্য করেছিস, তোদের শাস্তি দ্বিগুণ করে দেয়া হলো। 40 বার। শাহিন নাহিদ ছাউনির দিকে তাকিয়ে বলল, একবারও যেন কম না হয়, গুনে রাখবি, না হলে আরও বাড়িয়ে দিবি। অতঃপর কোনো পূর্বাভাস ছাড়াই রিদির হাত শক্ত করে ধরে বাইকে বেরিয়ে গেল। পেছনে রইল অসহায় তিনজন মেয়ে। তারা একে অপরের দিকে তাকালো, চোখে মুখে আতঙ্ক। শেষমেশ মিনি নিয়ে কান ধরে উঠবস শুরুই করলো। আর তা দেখে পাশে দাঁড়িয়ে শাহিন, নাহিদ আর শাওন মুখ টিপে হাসতে লাগলো। দৃশ্যটা যেন তাদের কাছে বিনোদন ছাড়া কিচ্ছু নয়। বোটানিক্যাল গার্ডেনের পাশে ঘেঁষে গাড়ি এসে দাঁড়ালো একটা লেকের সামনে। চারিদিকে বাতাসে এক ধরনের স্নিগ্ধতা, অথচ গাড়ির ভেতরটা গুমট নীরবতায় ভরে আছে। রোদের আলো লেকের পানিতে চিকচিক করে পড়ছে, সেই আলোর প্রতিফলন হয়ে জানালার কাছে এসে পড়ছে। হঠাৎ আলোটা রিধির চোখে লাগতে সে ভ্রু কুঁচকে নিল, ঠোঁট শক্ত হয়ে গেল। চোখ মুখে সেই সামান্য অস্বস্তিও এড়িয়ে যায়নি আহাদের দৃষ্টি। আহাদ তার চোখের সানগ্লাস খুলে ধীরে ধীরে তাকালো রিধির দিকে। সাধারণত তার দৃষ্টিতে সবসময় তীক্ষ্ণতা আর দৃঢ়তা লুকিয়ে থাকে, কিন্তু আজ সেখানে অদ্ভুত এক শূন্যতা। সে চুপচাপ রিধির মুখ দেখতে লাগলো। আজকে রিধি অন্যদিনের মতো নয়, না কোনো প্রতিবাদ, না কোনো রাগ, এমনকি একটুখানি হাসিও নেই তার মুখে। পুরোপুরি গম্ভীর, যেন প্রাণহীন। এমন রিধিকে দেখে মনে হলো আহাদের বুকের ভেতর যেন কেউ পাথর ছুঁড়ে মারল। এক অদ্ভুত চাপা যন্ত্রণা বুক চেপে ধরলো। সে গলা শুকিয়ে আসা ঢাকতে একবার ঢোক গিলে নিল। ড্যাশবোর্ডে থেকে একটা পানির বোতল টেনে নিয়ে ঢাকনা খুলে দিল, রিধির দিকে বাড়িয়ে দিল। কোনো ভনিতা ছাড়াই, কোনো ভনিতা না করে হাত বাড়িয়ে দিল রিধি। তার দিকে না তাকিয়ে নিঃশব্দে বোতলটা হাতে নিল। ছোঁচে ছুঁয়ে এক টানা এমনভাবে খেতে লাগলো যেন কয়েক যুগ ধরে সে পানি পায়নি। এক চুমুকে অর্ধেক বোতল শেষ করে ফেললো। আবার না তাকিয়ে বোতলটা আহাদের দিকে হাতে ফিরিয়ে দিল। আহাত এক মুহূর্ত সেই স্পর্শকাতর বোতলটা দেখতে লাগলো, তারপর নিজের ঠোঁটে সামান্য চেপে এক চুমুকে নিজে বাকি অর্ধেকটা শেষ করে ফেললো। বোতলটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে হাতের উঁচু পিঠ দিয়ে নাকটা ঘষে নিল। রিধির দিকে তাকে মোলায়েম কণ্ঠে বলল, এই আল্লাহর বান্দি, এই তাকাও আমার দিকে। রিধি সরাসরি সামনে তাকিয়ে আছে, যেন এই পৃথিবীতে কিছুই নেই, শুধু সামনে পানির ঢেউ দেখছে। তার পলকও পড়ছে না। হাতের ভেতরে হঠাৎ জ্বলে উঠল, তার কণ্ঠ ভারী হয়ে এলো। আমি আমার দিকে তাকাতে বলেছি রিদি। রিধি একবার গলার ভেতর শুকনো ঢোক গিলে ফেলল, অতঃপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আহাতের দিকে তাকালো। সোজা চোখে চোখ রাখলো, রেখে দিল তার দৃষ্টি। সেই চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা আর এক অজানা ক্লান্তি। আহাত অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল, অতঃপর ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? রিধি কোনো প্রক্ষেপ ছাড়া ফিসফিস করে বলল, শোনা। তাহলে এমন চুপ হয়ে আছো কেন? রিধি দৃষ্টি সরিয়ে জানালার বাইরের দিকে তাকালো, ঠান্ডা স্বরে বলল, এমনি। আহাদের বুকে মনে হলো হাতুড়ি দিয়ে কেউ পেরেক গাচ্ছে, তবু ছোচে করে শক্তি জমল। কণ্ঠে সামান্য রাগ মিশে গেল। আল্লাহর দুনিয়া এমনি বলে কিছু নেই, এমনিরও একটা কারণ থাকে। কি হয়েছে সেটা বলো। রিধি তবু চুপ, কোনো উত্তর দিল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। রাস্তার গাছপালা ভেতর দিয়ে হাওয়া বইছে, তার চোখে এক ধরনের শূন্যতা। আহাত ভেতরে ভেতরে দ্বন্দ্বে পড়ে গেল। আমি কি খুব বেশি রুড়ো হয়ে গেলাম? একটু বেশি রুড বিহেভ করেছি, নাকি আসলেই ওর ভেতরে অন্য কোনো কারণ আছে? অতঃপর গভীর নিঃশ্বাস ফেলে একটু নরম কণ্ঠে বলল, বাসায় যাবে? রিধি ধীর স্বরে উত্তর দিল, আহাত এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকলো, তারপর স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি মোড় নিল রিধির বাসার রাস্তার দিকে। গাড়ির ভেতরে আবারও নেমে এলো নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ আর বাইরের বাতাসের শস্যধ্বনি। মাঝে মধ্যে আজ চোখে আহাদের দিকে তাকিয়ে
দেখে হয়তো কিছু ভাবছে, কিন্তু আহাত তাকাতেই সে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়, যেন কিছু হয়নি। আজ সব বুঝতে পারছে, তবুও কিছু বলল না। শুধু ভেতরে ভেতরে বুকের ভেতরটা চেপে আসছে তার। তার প্রেয়সীর এমন রূপ যে তার প্রথম দেখা। মীর হাউসের বিরাট ডাইনিং টেবিলটা সব সময় মতো যথারীতি সাজানো। টেবিলের মাঝখানে কাচের ফুলদানি ভরে রাখা তাজা গোলাপ আর লিলি মিশ্রিত তোড়া। সময় তখন রাত 11:15। আলোকসজ্জা যেন খুবই মৃদু, হালকা হলুদ আলোয় পুরোটা ঘর অভিজাতের সাথে গম্ভীরতায় ভরে উঠেছে। চারিদিক শান্ত, তবু শোনা যাচ্ছে চামচ কাটার টুনটেক শব্দ। সেটাও যেন নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলেছে। আফরোজা শেখ ধীরে ধীরে কাঁটা চামচ চালাতে একবার আদনানের দিকে তাকালেন। আদনান মাথা নিচু করে খেতে ব্যস্ত, আবার চোখ নামিয়ে আনলেন নিজের প্লেটে। আশফাক মীর পাশ থেকে হালিমাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, তুমিও বসো না হালিমা, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এই তো বসছি। হালিমা বেগম ধীর পদক্ষেপে এসে পাশে রাখা চেয়ারটা টেনে বসলেন। রান্নাঘর থেকে পরিচারিকা বানু আর ঋতু পরপর খাবার নিয়ে সাজিয়ে রাখছে। কারো মুখে কোনো শব্দ নেই। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নামলো আহাদ রাজা। ধীরে ধীরে টেবিলের এক পাশে গিয়ে নিজের নির্দিষ্ট চেয়ার টেনে বসল। তার পায়ের শব্দ যেন টেবিলের চারপাশে শীতল হাওয়া বইতে লাগলো। চুপচাপ বসে থাকা সবাই এক মুহূর্তের জন্য তাকালো তার দিকে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেলো আহিয়া। আহাতকে দেখে তার গলাতে খাবার আটকে গেল। হঠাৎই হিচকি উঠেছে তার। আদনান দ্রুত উঠে আহত করে তার পিঠে হাত বুলিয়ে দিল। ধীরে ধীরে শ্বাস নে, রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এতে উল্টো আরো বেড়ে গেল। আহিয়ার মুখ লাল হয়ে উঠেছে আদনানের স্পর্শে, গলা শুকিয়ে যাচ্ছে। আফরোজা শেখ বিরক্ত কণ্ঠে বললেন, খাওয়ার সময় মন কথায় থাকে, এখন পর্যন্ত খাবারটাও ঠিকঠাক খেতে পারো না? আদনান 2 আঙুল দিয়ে নাক চেপে ধরে বলে। মুখ দিয়ে নিঃশ্বাস নে। কয়েকবার ঘন ঘন নিঃশ্বাস নিল আহিয়া। আদনান জিজ্ঞেস করল, এখন ঠিক আছিস? আহিয়া আবার একটা হিচকি দিয়ে মাথা নাড়ে, অর্থাৎ সে ঠিক আছে। পরপর কয়েকবার হিচকি দিতে আহাত হঠাৎ গম্ভীর স্বরে ঠান্ডা দৃষ্টি ছুড়ে দিয়ে বললাম, একটা থাপ্পড় খেলে অটোমেটিক্যালি তোর হেঁচকি বন্ধ হয়ে যাবে। তার ঠান্ডা অথচ কেটে যাওয়া কণ্ঠে টেবিলের পরিবেশ হিম হয়ে গেল। আহিয়ার চোখ বিস্ফোরিত হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। সেই ভয়ের মধ্যেই হঠাৎ তার হিচকি সত্যি থেমে গেল। আদনান এবার বিরক্ত আর রাগে ঠোঁট চেপে তাকালো আহাদের দিকে। অতঃপর হাত বাড়িয়ে টেবিল থেকে এক গ্লাস পানি তুলে এনে আহিয়ার সামনে ধরল। পানিটা খেয়ে নি। আহিয়া তাকিয়ে রইল শুধু গ্লাসটা দিকে, যেন স্পর্শ করার সাহস পাচ্ছে না। আদনানের কণ্ঠ এবার মোলায়েম হয়ে এলো। তাকিয়ে আছিস কেন? ধর গ্লাসটা। দ্রুত হাত বাড়িয়ে আহিয়া গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিল। তার বুক উঠানামা করছে, চোখ ভিজে গেছে, তবে এখন একটু স্বাভাবিক। আদনান ধীরে ধীরে বসে পড়ল নিজের চেয়ারে। বিরক্ত চোখে তাকিয়ে আছে সে আহাতের দিকে। দুবের মধ্যে নীরব রেশারেশি। টেবিলের প্রতিটি মানুষ সেটা টের পেল। আবার নিস্তব্ধতা নেমে এলো চারিদিকে। হঠাৎ আহিয়ার দিকে একবার তাকালো আহাত। কিছু একটা ভেবে আহাত খাবার রেখে শরীরটা আশফাক মীরের দিকে ঘোরালো। তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। আঙুল দিয়ে চিপু খুঁজতে খুঁজতে সে গম্ভীর ভঙ্গিতে পড়ল, চাচু, আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগে? তার হঠাৎ এই উদ্ভট প্রশ্নে সবাই থমকে থাকালো। চামচের শব্দ যেন থেমে গেল। হালিমা বিস্ময়ের দিকে তার দিকে তাকিয়েছে। আফরোজা শেখ শিউকুচকে ফেললেন। আশফাক মেয়ে ঠিক গলায় কটাক্ষ করে উত্তর দিল, সুলাইমান শাহ পীর সাহেব আউলিয়া আব্দুল গাজের নাতির মতো লাগে। কথাটা শুনে আদিল আহিয়া মুখে হাত দিয়ে হালকা হেসে ফেল, কিন্তু আহাত সিরিয়াস ভঙ্গিতে শিউকুচকে প্রশ্ন করল, সেটা আবার কে? আশফাক মেয়ে ঠোঁট উল্টে নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমি কি জানি? বলেই হালকা বিদ্রুপের হাসি ছুড়ে দিলেন। আহাত এবার চোখ মুখ শক্ত করে গর্জে উঠল, ফান করতেছ আমার সাথে? একদমই না, আমি সিরিয়াস। চাচু, গর্জে উঠে এক ঝটকায় চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো।
টেবিল কেঁপে উঠলো তার ভর কেন্দ্রের শক্তিতে। গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল সে। শব্দ পুরো হল রুম গম গম করে উঠলো। হঠাৎ আমজাদ মির খাওয়া থামিয়ে মুখ মুছলেন, অতঃপর সবাইকে শুনিয়ে ঝাঁঝে গলায় বললেন, হ্যাঁ, আচরণ করবে হায়নার মতো, আর তার চেহারা হবে মাছরাঙার মতো। কথাটা শুনে সবাই হালকা হেসে ফেল, তবে আদনানের মুখের ভঙ্গি একটু বদলানি। সে নিজের মতো চুপচাপ খেতে ব্যস্ত। আর চোখে একবার আফরোজা শেখের দিকে তাকাতে চোখাচোখি হলো। নজর ফিরিয়ে আবারও খাবারে মনোযোগ দিলাম। ঘড়ির কাঁটা তখন রাত 3টার কাছাকাছি। বাইরে দুনিয়া নিস্তব্ধ, চারিপাশে যেন অচেনা শূন্যতার ভার। মাঝে মাঝে শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ কানে আসছে, আর দূরের কোথাও কুকুরের ডেকে ওঠা সেই নিস্তব্ধতাকে ভেদ করছে। হৃদিতার চোখে ঘুম নেই। বারবার চেষ্টার পরও চোখের পাতা এক হচ্ছিল না। মনের ভিতর এক অদ্ভুত এক অস্থিরতা। আজকের দিনে ঘটনাগুলো বারবার মাথায় ভেসে উঠেছে। সে চেয়েছিল আজ কোনো যেন বিপত্তি না ঘটে, কোনো তামাশা না হয়, কিন্তু ভাগ্য সে আবারও অঘটন ঘটিয়ে ফেলল। তার জন্য শুধু সে নয়, তার বান্ধবীরাও শাস্তি পেল। এই এক অপরাধ বোঝে হৃদিতার বুকটা কেমন করে উঠছে। সে পাশে রাখা ফোনটা তুলে নিল। সারা সন্ধ্যা থেকে ফোন বন্ধ ছিল। এটা তার পুরনো অভ্যাস। মন খারাপ হলে সে নিজের সাথে নিজে পৃথিবীতে ডুবে যায়, বাইরের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। ফোনের স্ক্রিন অন করতে ফ্ল্যাশ লাইটের আলোতে ঘরটা ম্লান হয়ে উঠল। ফেসবুকে ঢুকে আহাদ রাজার একটা ছবি বের করলো। অফ হোয়াইট স্যুট পরা, কালো গাড়ির পাশে অদ্ভুত ভঙ্গিতে হেলে দাঁড়িয়ে আছে সে। ছবির দৃষ্টি যেন কেটে ঢুকে যাচ্ছে তার হৃদয়ে। রিধি শূন্য চোখে তাকিয়ে রইল সে ছবিটার দিকে। এটা রিধির পছন্দের একটা ছবি, যেটা সে মাঝে মধ্যে বড় করে দেখে। ছবিটার দিকে তাকিয়ে আঙুলে বুলিয়ে হঠাৎ মৃদু স্বরে বলে উঠল, কেন শুধু আপনাকে আঁকড়ে ধরলো মন আমার? এই বিশাল দুনিয়ায় কি আর কোনো পুরুষ ছিল না? নিজের বোনা জালে নিজেই ফেসে গেলাম আমি। সেখানে থেকে চাইলেও আর বের হতে পারবো না, আর না আমি চাইবো। তার বুক ভারী হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা বুকের উপর রেখে হাত পা ছড়িয়ে দিল। দু চোখের পাতা বন্ধ করতে বুকের উপর রাখা ফোনটা হঠাৎ কেঁপে উঠল। চমকে উঠল হৃদিতা। ফোন হাতে নিতে দেখলো স্ক্রিনে ভেসে উঠলো আহাতের নাম্বার। হৃদির বুক ধরফর করতে লাগলো। হঠাৎ আহাতের কল, তবে এত রাতে, রাত 3টায়। একটা ভাবনার মাথায় ঝড় তুলল। কাঁপা কাঁপা আঙুল রিসিভ করে ফোন কানে চেপে ধরতে, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ এলো না। রিধির কণ্ঠ মোলায়েম, প্রায় ফিসফিসের মতো। হ্যালো? চুপ। ওপাশ থেকেও কোনো উত্তর নেই। রিধি আবারও বলল, একটু বেশি দৃঢ়তার সাথে। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পারছেন? অবশেষে ওপাশ থেকে আধো মাতাল কণ্ঠ ভেসে এলো। মাত্র ছোট্ট একটা শব্দ, কিন্তু সেই শব্দটাই যেন রিধির বুকের উপর ভারী কোনো কিছুর পাথর চাপা দিল। সে নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে কিছু বলছেন না কেন? কোনো উত্তর এলো না। আবারও নীরবতা। রিধির কণ্ঠ এবার কেঁপে উঠল। যদি কথাই না বলবেন তাহলে ফোন করলেন কেন? অন্য প্রান্ত থেকে আবারও সেই মাতাল কণ্ঠ এলো। আমাদের ইচ্ছে। রীতিপুক থরফর করতে লাগলো। তার মাথা ঝট করে বোধোদয় হলো এই কণ্ঠস্বর, এভাবে টলমল শব্দ আহাত নিশ্চয়ই ড্রিঙ্ক করেছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে একটু কপাল কুচকে জিজ্ঞেস করলো, ওপাশ আপনি এখন কোথায়? থেকে হালকা হাসি মিশ্রিত কণ্ঠ ভেসে এলো। আপনার বাসার নিচে। রীতি যেন বজ্রহত হলো, থরফর করে উঠে বসলো। কি? এত রাতে এখানে কি করছেন? কোনো উত্তর এলো না। সে আরো কয়েকবার প্রশ্ন করলো, কিন্তু ওপাশ থেকে নিস্তব্ধতা। অবশেষে তাতে দত চেপে বলল, ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। ফোনটা রেখে দিল। ওপাশে হাত শুধু নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। রীতি দ্রুত গায়ে ওড়না জড়িয়ে পা টিপে টিপে আস্তে করে দরজা খুলে বেরিয়ে এলো। চারপাশে নিস্তব্ধ, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। নিচে নামতেই দেখতে পেল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আহাজ রাজা মেয়ের। হাত দুটো বুকে ভাঁজ করা, চোখে ম্লান আলোয় জ্বলছে উঠেছে। রীতি ছোট ছোট পদক্ষেপে এগিয়ে এলো। বুকের ধুকপুকানি বেড়ে গেছে, কিন্তু সে মুখ শক্ত রাখলো। কাছে এসে চারপাশে একবার তাকালো। সবকিছু অচল, যেন থেমে গেছে।
আর একটু কাছে গিয়ে নিচু গলা প্রশ্ন করলো। আপনি ড্রিঙ্ক করেছেন? আর তার প্রশ্নের উত্তর দিল না, শুধু হাত ঘড়ির দিকে তাকালো, চোখ না সরিয়ে গম্ভীর স্বরে বলল, 7 মিনিট লেট। তো 7 বার কান ধরে উঠবস করো। রিধির মুহূর্তে তাতে তৎ চেপে গেল, কটমট করে তাকালো আহাদের দিকে। আহাদ আদো মাতাল কণ্ঠে হাসলো। কি হলো? আমি কিছু বলেছি তো নাকি? রিধির চোখ চলে উঠল। আমিও তো কিছু জিজ্ঞেস করেছি। আতফিকুচকে বলল, কি? এত রাতে এখানে এসেছেন কেন? আহাদ হালকা ঘাড় কাত করলো। এক মুহূর্ত তাকে থেকে বা হাতের উঁচু পিছুতে না খসল, ছুচুকুলি পিছুপ চিনি বলল। এমনি। রিধি এবার তাতে তৎ চেপে চোখ সুর করে বলল, আল্লাহর দুনিয়ায় এমনি বলতে কিছু হয় না। এমনির এমনির এরও একটা কারণ থাকে। হ্যাঁ, আহাদ থমকা হেসে উঠে বলল। আমার ডায়লগ আমাকেই ফেরত দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আহাদ চোখ কুচকে আবারও মাতাল কণ্ঠে ফিসফিস করে বলল, থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাইয়া দিব। আহাদ, রাজার মুখের উপর কথা। রিধি স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নেশা করে অর্ধেক পাগল হয়ে আছে, অথচ কথা ঝাঁজ কমেনি। রিধি ঠান্ডা গলায় বলল, আমার এখানে আসাই ভুল হয়েছে। বলে ঘুরে চলে যেতে নিতে আহাদ তার হাতে টেনে ধরে। এক মুহূর্ত থমকে যায় রিধি, বুকটা থরাস করে উঠছে। আহাদ একটু চোখে তার কানের কাছে এসে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলল, আহাদ, ভুল যখন করেছিস এর শাস্তিটাও নিয়ে যা জানো। কি কি শাস্তি? সরাসরি তার চোখে দৃষ্টি মিলিয়ে হালকা হাসল। তার সেই হাসিতে যেন উত্তর লুকিয়ে ছিল। রিধির চোখ বড় করে বলল, না, মোটেও না। এক ঝটকায় হাত ছাড়িয়ে দৌড়ে ভেতরে চলে গেল। আহাদ তার চলে যাওয়ার পাশে পায়ের শব্দের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে ফেলল। আবারও গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে মাথা উঁচু করে 6তলা বারান্দার দিকে তাকালো। চোখে ভাসলো রিধির অবয়ব, ছুটে ছুড়ল আধো মাতাল সেই হাসে। রাতের আকাশ তখনও চুপচাপ তাকিয়ে আছে, যেন শুধু তাদের দিকে। হালিমা বেগমের ডাকে ঘুম ভাঙলো আহিয়ার। আজকে তো তার কোনো ভার্সিটি নেই, তাই তো ঘুমের রাজ্যে ডুবি ছিল। কিন্তু কয়েকবার ডাকার পরও না ওঠায় এবার কড়া গলায় হালিমা বেগমের স্বর ভেসে এলো উপরে। আহিয়া ঘুম জড়ানো চোখে হাত পা ছুঁড়ে মুখে হাই তুলতে তুলতে আধো বসা অবস্থায় উঠল। ঘরের জানলা দিয়ে ঢুকে পড়া রোদে বোঝা যায় বেলা অনেক গড়িয়েছে। তার চুলগুলো এলোমেলো হয়ে গাল বেয়ে নেমে এসেছে, চোখের পাশে এখনো ঘুমের ভার। কয়েকবার মুখ চাপড়ে ধরফর করে উঠে দাঁড়ালো, দুলতে দুলতে সিঁড়ি পেয়ে নিচে নামলো আর গিয়েই ধপ করে সোফায় উপর বুধ হয়ে পড়ল। আবারও চোখ বন্ধ হয়ে আসছিল। শরীরের ভেতর অলসতা যেন তাকে চেপে ধরেছে। ঠিক তখনই ভেসে এলো এক পুরুষ কণ্ঠস্বর। চাচি আম্মা, আমার চাটা দিন। শব্দটা কানে যেতে তড়াক করে চোখ মেরে তাকালো আহিয়া। মুহূর্তে বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। ওই শটটা, ওটা তো আদনান ভাইয়ের। চোখ পিটপিট করে একবার ডান দিকে তাকাল। হ্যাঁ সত্যি তো, আদনান ভাই সোফার টেবিলে ল্যাপটপ খুলে মন দিয়ে কিছু দেখছে। কপালে ভাঁজ, চোখে ভীষণ মনোযোগ। আহিয়ার চোখে ভর করে এলো অবাক প্রশ্ন। আদনান ভাই তো এই সময় বাসায় থাকেন না, হাসপাতালে ডিউটিতে থাকে সব সময়, তাহলে আজ গেলেন না কেন? এই ভেবে ধরফর করে উঠে বসলো সে। ঠিক তখনই হালিমা বেগম এক কাপ চা এনে আদনানের হাতে দিলেন। তার চোখ গিয়েই পড়লো এখনো ঘুম ঘুকড়ে থাকা আহিয়ার দিকে। কপাল কুচকে বলে উঠলেন, কখন থেকে ডাকছি তোকে, এখন আবার এখানে এসে ঘুমোচ্ছিস? আহিয়া হকচকে উত্তর দিল। ডাকছো কেন? হালিমা বেগম বিরক্ত হয়ে বলেন, ডাকছো কেন মানে? মার্কেট যাব বলছি কাল রাতে, সব ভুলে গেছিস নাকি? আহিয়ার গলা যেন আজও ঘুমে ভারী। কি যা ফ্রেশ হয়ে আয়, এভাবে আর কতক্ষণ ঘুমাবি? আহিয়া অনিচ্ছা নিয়ে মাথা নেড়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে আদনান চায়ের কাপ নামে চোখ তুলে তাকালো একবার তার দিকে। ঘুম মাখা মুখ, এলোমেলো চুল, শ্যাববর্ণ গালে ঘুমের চাপ। কেমন এক অদ্ভুত মাদকতা ছড়িয়েছিল আহিয়ার চেহারায়। চোখ দুটো যেন আধো আলোতে মায়ার আবরণে ঢাকা। আদনান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, অতঃপর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। কিন্তু মুহূর্তের মধ্যেই
সে আবার ল্যাপটপে চোখ নামিয়ে নিল, যেন কিচ্ছু হয়নি। ঠিক তখনই পাশ থেকে একটা কণ্ঠস্বর। ভাইয়া তুমি হাসছো কেন? চমকে পেছনে তাকালো আদনান। আদিবা তার রং পেন্সিল হাতে বসে আছে আর বড় বড় চোখ মিলে ভাইয়ের দিকে তাকে প্রশ্ন করছে। আদনান এক মুহূর্ত থমকে গেল। ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা মিলিয়ে গিয়ে মুখটা শক্ত হয়ে গেল। গম্ভীর স্বরে বলল, কোথায় হাসলাম আমি? আমি স্পষ্ট দেখেছি তুমি হাসছিলা। আদনান মৃদু ভঙ্গিতে উত্তর দিল। আচ্ছা, হতে পারে। তার কণ্ঠে এমন এক দ্ব্যর্থবোধক ছিল, তা যেন সে সত্যিটা এড়াতে চাইছে। কিন্তু আদিবা তো আর কিছু বলল না। কিছুক্ষণ চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়ে রইল। তারপর আবার নিজের রং পেন্সিল নিয়ে ছবি আঁকতে বসে গেল। আদনান ধীরে নিঃশ্বাস ছাড়ল, একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস, যেন নিজের ভেতরের কোনো অজানা অনুভূতি চেপে রাখতে চাইছে। ড্রয়িং রুমে সেই নীরবতা মাঝে এসে বসলেন আশফাক মীর আর আফরোজা শেখ। আফরোজা শেখ নিজের চেয়ারে বসে পড়লেন, হাতে থাকা কিছু কাগজপত্র চোখ বুলাতে লাগলেন। ভ্রুতে হালকা কুচকানো ভাত, যেন প্রতিটি অক্ষর মনোযোগ দিয়ে দেখছেন। এমন সময় পরিচারিকা ঋতু এসে ট্রেতে চায়ের কাপ নামিয়ে রেখে গেল। আফরোজা শেখ কাপ তুলে ধীরে চুমুক দিতে দিতে একবার চোখ তুলে তাকালেন আদনানের দিকে। আদনান তখনও ল্যাপটপে পুরো মনোযোগ দিয়ে টাইপ করছে। তার চোখে মুখে ক্লান্তি নেই, বরং গাম্ভীর্যের আস্তাবধ ছায়া। আফরোজা শেখ এবার ধীরে আশফাক মীরের দিকে ঘুরে তাকিয়ে বলেন, তোমার আদরের ভাতিজা কই? কাল রাতে যে বের হলো তারপর থেকে আর বাসায় ফেরার নামগন্ধ নেই। নেশা করে কথায় বুধ হয়ে আছে, খোঁজ নিয়েছো? তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট, চোখের কোণে জমে ওঠা ক্লান্তি, যেন আহাদের নাম উচ্চারণের সাথে তা দ্বিগুণ হয়ে উঠল। আশফাক মীর চুপচাপ বসেছিলেন এতক্ষণ। এবার কফি কালারের পাঞ্জাবির হাতা ঠিক করে এক পায়ের ওপর আরেক পা তুলে নিলেন। ঠোঁটের কোণে অল্প হাসি, এক হাসি খেলে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলেন, শাহিনের বাসায় আছে। শাহিন নিজেই রাতে ফোন করে জানিয়েছে। আফরোজা শেখ চোখ কামড়ে তোলেন, চোখে মুখে বিরক্তির রেখা স্পষ্ট। এতটাই ছিল যে বোঝা যাচ্ছিল আহাদের এই বেপরা আচরণে তিনি ক্লান্ত। তবুও যেন অসহায়ের মতো চুপ করেই গেলেন। এই ছেলেকে তারা কোন নিয়মে কোনো বাঁধনে আটকে রাখতে পারল না, সেটা যেন প্রতিদিন আরও পরিষ্কার হয়ে উঠছে। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস, ভারী নিঃশ্বাস নিয়ে আবার চায়ের কাপে চুমুক দিলেন। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলেন হালিমা বেগম। তার হাতে শাড়ির আঁচল বারবার টেনে গোছাতে গোছাতে ডেকে উঠলেন, আহি তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। উপরের দিকে থেকে ভেসে এলো আহিয়ার কণ্ঠ। আর 2 মিনিট। আফরোজা শেখ এবার শিকুচকে প্রশ্ন করলেন, কোথাও যাচ্ছ নাকি হালিমা? হালিমা বেগম নিচু গলায় ভদ্রভঙ্গিতে বলেন, জি আপা, একটু মার্কেট যাব, আদিবার জন্মদিনের টুকিটাকি কিছু কেনাকাটা করা লাগবে। আফরোজা শেখ কিছুক্ষণ থেমে থেকে চুপচাপ মাথা নাড়ালেন। আচ্ছা ঠিক আছে, যাও। এমন সময় ধপাধপ শব্দ করে নিচে নামলো আহিয়া। চোখে মুখে হালকা সাজ, সাদা কালো কম্বিনেশনের জামা, কিন্তু মুখের ভেতর আবারও সেই চিরচেনা দ্বিধা। সিঁড়ির ধাপে ধাপে নামার শব্দ যত জোরালো হচ্ছিল, আদনানের দিকে হঠাৎ চোখ যেতে তার পদক্ষেপ থেমে এলো। মুহূর্তেই তার পায়ের শব্দ ম্লান হয়ে গেল। সে যেন নিঃশব্দ পায় খুব সতর্কভাবে এসে দাঁড়ালো হালিমা বেগমের পাশে। চলো চাচি আম্মা, আমি রেডি। হালিমা ব্যস্ত হয়ে নিজের ব্যাগ গুছাতে গুছাতে বললেন, চল আদনান, এসো। কথাটা শোনা মাত্র আদনান ল্যাপটপ ছিঁড়ে নামিয়ে আঙুলের হালকা ঠোকায় সেটা বন্ধ করল। এরপর ফোনটা পকেটে ঠুকিয়ে নিয়ে আদনান উঠে দাঁড়িয়ে আহিয়ার দিকে একবার তাকালো। সেই দৃষ্টি আহিয়ার বুকের ভেতর যেন থক করে উঠল। তার মুখ হালকা ফ্যাকাশে হয়ে গেল। তাড়াহুড়ো করে হালিমা বেগমের কানে কানে বলল, চাচি আম্মা, আদনান ভাইও যাবে? হ্যাঁ, এজন্যই তো আজ ছুটি নিয়েছি। আহিয়ার চোখ বিস্ফোরিত, চোখ কেঁপে উঠল। কি? আমি যাব না তাহলে? হালিমা কিছু বলার আগে হঠাৎ আদনানের কণ্ঠে ভেসে এলো পেছন থেকে গভীর ভারী অথচ শান্ত স্বর। আমি গেলে তোর কোনো সমস্যা?
কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবারও বলল। সমস্যা থাকলে বল। তড়ি করে মাথা নেড়ে দিল, গলা কাঁপতে কাঁপতে বলল, না না, কি সমস্যা থাকবে? আদনানের চোখে যেন এক অদ্ভুত তৃপ্তি খেলে গেল। মৃদু ভঙ্গিতে হেসে উঠল। তাহলে দাঁড়িয়ে আছিস কেন, চল। আহিয়া ছচে কোণে জোর করা হাসি ফুটে উঠল, খুবই কৃত্রিম। হ্যাঁ। হালিমা বেগম এবার পেছনের ঘরে তাকে ডাক দিলেন। আদিবা আয়। কিছুক্ষণের মধ্যে আদিবা দৌড়ে বেরিয়ে এলো, চোখে মুখে উচ্ছ্বাস ভরা। সবাই একসাথে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে আলো হাওয়ায় দরজা খুলতে এক ঝাপটা হাওয়া ভেসে এলো। বাইরের আলো হাওয়ায় দরজা খুলতেই এক ঝাপটা হাওয়া ভেসে এলো। চারজন একসাথে বাইরে পা রাখলো, কেউ হাসি মুখে, কেউ গম্ভীর ভঙ্গিতে, আর কেউ বুকের ভেতর লুকানো অজানা অস্বস্তি নিয়ে। রীতিতা হাতের রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। কখন থেকে নিজের পছন্দের গান খুঁজে যাচ্ছে একের পর এক, কিন্তু মন মতো মিলাতেই পারছে না। বারবার গানের প্রথম লাইন শুনে শিকুচকে আবার বদলে ফেলে। ঈশানী অনেকক্ষণ ধরে ওকে লক্ষ্য করছিল। শেষে ধৈর্য হারিয়ে তেতে উঠে বলা, সমস্যা কি তোর? দাঁড়ায় রিমোট নিয়ে কতক্ষণ ধরে টিপাটিপি করতেছিস? রিধি মুখ বাঁকে যশোচক শব্দ করে বলে, আরে দাঁড়াও না, একটা গান খুঁজতেছি। ঈশানী বিরক্তি এবার চরমে উঠে গেল। তোরে আমি কাজ দিছি রিধি, টেবিল আর সোফাগুলো একটু মুছতে বলছি, গান খুঁজতে না। রিধি হেসে একটু গম্ভীর ভঙ্গিতে বলল, মুছবো তো বলছি, একটা গান চালাইনি, গানের তালে তালে মুছে দিব। তোর গান খুঁজতে খুঁজতে এদিন পার হয়ে যাবে। বলে সে বিরক্ত হয়ে পাশের রুমে চলে গেল। রিধি আর কোনো জবাব না দিয়ে দ্রুত একটা গান চালিয়ে দিয়ে কাজ শুরু করলো। তবে তার কাজের মাঝে হঠাৎই মাহি এসে লাফঝাপ শুরু করে দিল পাশে। রিধি এক হাত দিয়ে ছেলে সরিয়ে দিয়ে বললাম, সর সামনে থেকে, কাজ করতে দে। কিছুক্ষণ শান্ত থাকে মাহি, কিন্তু একটু পর আবারও এসে হাজির। গানের তালে তালে লাফায়। রিধি এবার একটু বিরক্ত হয়ে বলে উঠলাম, সুমন্যার বাচ্চার সামনে থেকে সর বলছি। মাহি এবার এক হাত কোমরে দিয়ে ভাঙা ভঙ্গিতে আরেক হাত নেড়ে বলে, তুই সর, এটা আমার বাপের বাড়ি, আমি যা খুশি তাই করব। রিধি চোখ বড় করে বলে, এ বাপের বাড়ি ফুটাইতে আসছে। মাহি গলা ফাটিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করলে তোকে বাড়ি থেকে বের করে দেব। রিধি বিস্ময়ে হাঁ হয়ে গেল, কণ্ঠে রাগ ঝরে পড়লো, দাঁতে দাঁত পিষে বলা, সাহস কত বড়, এটুকু বান্দরের বাচ্চা আমারে বের করবে, থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাইয়া দিব তোর। কি, আমাকে থাপ্পড় দিবা? আজকে পাপা আসুক। তোর বাপ আসলে কি হবে? তোর বাপের ভয় পাই নাকি আমি? হ্যাঁ, যা এখান থেকে। মাহি টলমল চোখ নিয়ে ফুসতে কাঁদো ভঙ্গিতে দৌড়ে গেল সেখান থেকে। আর এটা দেখে রিধি খুব আনন্দিত হলো। ঠিক তখনই একটা গান বেজে উঠল। তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেমের জালে ভেসে গেল মনটা যে আমার। আই তুই আমার হবি, আয় আয় আয়, দেব তোকে দেব ষোলো আনা, করিস না বাহানা, তুমি রে গালি আ জানা। গানের শুরুর সাথে সাথে রিধি কাল রাতে আদের কথা ভেবে যেন অন্যরকম চাল মাচাল হয়ে গেল। হাত ছুড়ে দিয়ে পা মিলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো। তার ভেতরে চাপা অস্থিরতাগুলো যেন গানের তালে তালে বের হয়ে আসছে। ঈশানী পাশে রুম থেকে শব্দ শুনে বেরিয়ে এলো। দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল নিজের আধ পাগল বোনের দিকে। রিধির চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস, আবার কিছুটা পাগলামি ছাপ। যখনই রিধি দুলতে গুরু ঈশানীকে দেখে হকচকিয়ে থেমে গেল, বুকে হাত দিয়ে বললা, ভয় পাইছি না? ঈশানী এটা দেখে হেসে মাথা নেড়ে বলল, তুই তো গিরগিটির চেয়েও কম না রিধি। কাল তো সারাদিন গাল ফলিয়ে বসেছিলি, তাহলে আজকে এমন বান্দরের মতো লাফাইতেছিস কেন? ঘটনা কি? যেন ধরা পড়তে বেঁচে গেল। ঘটনা কিছু না। এই বলে রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিয়ে নিঃশব্দে নিজের রুমে চলে গেল। দপাস করে বিছানায় ঘা এড়িয়ে দিল। চোখ বন্ধ করতে হঠাৎ রাতের দৃশ্যগুলো ভেসে উঠল। আহাদের নিশালো কঞ্চ, তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা উল্টাপাল্টা কথা, সব শেষে হঠাৎ হাত ধরা। রিধির বুকের ভিতর কেমন জানি কাঁপন শুরু হয়ে গেল। ফর্সা মুখটা লাল হয়ে উঠল, শ্বাস দ্রুত হয়ে গেল। নিজের অবস্থা বুঝতে পেরে একটা হাসি দিয়ে
দ্রুত বালিশে মুখ গুজে দিল সে, যেন নিজের কাছ থেকে নিজেকে লুকোতে চেয়েছে, কিন্তু তবু যেন হৃদয়ের ভেতরটা ধরা দিয়ে ফেলেছে আহাতের জন্য। সূর্যের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। রোদের তেজ জানালার ফাঁক গলিয়ে ঘরে ঢুকতেই কপালে এসে পড়েছে সেই আলোয় আহাদের গভীর ঘুমে ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। একসময় তার হাত পা নড়ে উঠল, আর মোড়া ভাঙল শরীরটা, কিন্তু চোখ খুলতে গেলেই বুঝল মাথার ভেতর যেন প্রচণ্ড ব্যথা, শরীরটা ভারী হয়ে আছে। অবশেষে ধীরে ধীরে চোখ মেল আহাত, তীব্র আলোয় চোখে খোঁচা লাগলো, আবারও কুচকে বন্ধ করলো। কিছুক্ষণ পরে হাত তুলে আবার চোখ খুলল। সামনে দেয়ালের ঘড়িতে দৃষ্টি পড়তে ধরফর করে উঠে বসলো। দুপুর 2টা পেরিয়ে গেছে। সে চমকে উঠল। রাজনীতির মাঠে যেখানে প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেখানে সে প্রায় আধা দিন পার করে দিয়েছে কেবল ঘুমিয়ে। মনে এক ধাক্কায় আতঙ্ক জাগল। এভাবে চললে তো রাজনীতি গোল্লাই যাবে।